সেই রামসীতার গণ্ডির কথা আমরা সবাই জানি। ছোটবেলায় অনেকের মা নিজের সন্তানের জন্য এইরকম গণ্ডি কেটে দিয়ে যায়, যাতে ওইখানেই বসে সে খেলে এবং গণ্ডির বাইরে বেরোতে চাইলে চরম বিপদের একটা ইঙ্গিত করে যায়। তবে এইরকম বেশিরভাগ গণ্ডির ক্ষেত্রেই উল্লেখ মেলে যার বাইরে বেরোলে বিপদ হতে পারে বা গণ্ডির ভিতরে থাকলে আপনি বিপদমুক্ত। কিন্তু যদি ব্যাপারটা উল্টো হয়, আপনি যতক্ষণ গণ্ডির থেকে দূরে থাকবেন ততক্ষণই আপনার জন্য মঙ্গল। গণ্ডির ভিতরে এলেই সে ভুল করেই হোক বা জেনে বুঝেই হোক, একবার ঢুকে পড়লে সব শেষ। না, আগে তো জানতে হবে কি গণ্ডি, কিরকম সেই গণ্ডি, তারপর তো জানা যাবে কি হয় কেউ যদি ওই গণ্ডির ভেতরে ঢুকে পড়ে। গল্পটা শুরু করার আগে তাই লেখক বলেছেন আপনাদের চারপাশে গণ্ডিটা কেটে রাখতে। সাবধান, গল্প শেষ না করে গণ্ডি দিয়ে কিন্তু বেরোবেন না। তাহলে চলুন শুরু করা যাক লেখক সূর্য শর্মা বিরচিত হাড় হিম করা ভয়ের গল্প গণ্ডি। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পল্টনের দোকানে সবাই সন্ধে 7টার মধ্যে পৌঁছে যাবে। আজকে অবনী দাদু আসবে, যে তার সাথে গল্প করার বা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করার মজাটাই আলাদা। তিনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। সেসব কথা জানার পর কত রকম কিছু তার কাছ থেকে শেখা যায়। তাই আজ ঠিক সন্ধে 7টার সময় পল্টনের চায়ের দোকানে আমরা সবাই গিয়ে হাজির হলাম। বৃষ্টিটা এখনো পড়েই চলেছে। হাতে চাগুলো নেওয়ার পরে আমরা অবনী দাদুকে তার নতুন অভিজ্ঞতার কথা শোনাতে বললাম। সাথে দাবি জানালাম যদি ভৌতিক কিছু অভিজ্ঞতা বলেন তো দারুণ হয়। এই রোমহর্ষক আবহাওয়ার সাথে একেবারে জমে যাবে। আমাদের কথা মতো অবনী দাদু বললেন, এর আগে তোমাদেরকে আমি বহু গল্প শুনিয়েছি, ভৌতিক গল্প তোমরা শুনেছ আমার কাছে। তবে এবারে যে ভৌতিক গল্পটা শোনাতে চলেছি সেটার সাথে আমার জীবন জড়িয়ে গেছিল। যাই হোক, আস্তে আস্তে সেসব ঘটনায় আসব। ঘটনাটা শুরু হয় যখন আমি আমার এক বন্ধু বাবলু তার বাড়িতে ঘুরতে যাই পোড়া গঙ্গাপুর নামে একটা গ্রামে। গ্রামের পরিবেশ আমার বরাবর ভালো লাগে। বহুদিন পর কাজের ছুটি পেয়ে পুরনো বন্ধুর সাথে চুটিয়ে আনন্দে কাটাবো এই ভেবেই গেছিলাম। তবে সেটা যে জীবনের ভয়ানক দিনগুলোর মধ্যে কিছু দিন হয়ে যাবে আমি ভাবিনি। যাই হোক, আমি তো বাবলুর দেওয়া ঠিকানা অনুসরণ করে ওর বাড়িতে গিয়ে হাজির হই। ওর বাবা মা মারা গেছেন অনেক দিন হলো। বাড়িতে কাজের মাসি আছে একটা, বাকি বাবলু এক বেজায় খুশিতে আছে। আমারও তখন বিয়ে হয়নি, বাবলুরও হয়নি। আমি বেলার দিকে পৌঁছলাম ওর বাড়ি। দুপুরে আমরা জমিয়ে গল্প করলাম। বাবলু রান্নাটা বেশ ভালোই করে। খাবার পর আমরা দুজনেই বেশ একটা ঘুম দিয়ে সন্ধে নাগাদ এদিক ওদিকটা ঘুরতে বেরোলাম। সাথে দুজনের মধ্যে ছোটবেলার অনেক স্মৃতি মনে করে একে অপরকে ঠেলাঠেলি, হাসাহাসি এসব করছিলাম। আমরা হাঁটছিলাম একটা চওড়া অথচ ইটের কাঁচা রাস্তা দিয়ে। আমার তাড়াতাড়ি হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ পায়ে লেগেছিল। এরকম রাস্তা এখানে এখন আর দেখা যায় না। রাস্তার দুপাশে কখনো শুধুই ক্ষেত, আবার কখনো ছোট ঘর বা চায়ের দোকান। এরপরে হঠাৎই আমার চোখে পড়ল একটা ভাঙা অবশিষ্ট মন্দির। খুব একটা বড় না মন্দিরটা, ডান দিকের অংশটা ভেঙে পড়ে রয়েছে নিচে। আমাকে থমকে দাঁড়িয়ে যেতে দেখে বাবলু পিছনে এসে বলল, আরে কি দেখছিস ওভাবে? ওদিকে দেখিস না, এখান দিয়ে চলে চ চ চ। কেন? আচ্ছা, ওটা কি মন্দির ছিল রে? দেখলাম মন্দিরে একটা দরজা ভেজানো রয়েছে। আরে সে পরে বলবো, খুন, এখন চ চ এখান থেকে। এরপর আমরা ঘুরে বাড়ি ফিরলাম। রাতে খাবার পর ঘুমানোর সময় বাবলুকে মন্দিরের কথাটা আবার জিজ্ঞেস করলাম। প্রথমে বলতে না চাইলেও আমার খুব জোরাজুরি করাতে শেষমেশ এসে মুখ খুলল। বাবলু বলল,
দেখ, কে কতটা কি বিশ্বাস করবে জানি না, তবে শুরু হয় সবকিছু আজ থেকে 2 বছর আগে। তোর সাথে মাঝে কথা একদমই কম হচ্ছিল, তাই তোকে তখন এসব কথা বলা হয়নি। 2 বছর আগে আমাদের গ্রামে একটা আমাদের থেকে একটু বয়সে ছোট হবে খুব সুন্দরী মেয়ে এসে থাকতে আরম্ভ করলো। মানে এটা ওর মামার বাড়ি। মা বাবা হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়, একা হয়ে যায় মেয়েটা। মামা এখানে নিয়ে চলে আসে, ওই কটা বাড়ির পরই থাকতো আর কি। তবে এখানে আসার পর দিয়েই গ্রামের অনেক ছোকরা ছেলে থেকে শুরু করে বেশি বয়সী লোকেরাও তার পিছন পিছন ঘুরত। তার রূপে সবাই মুগ্ধ ছিল, অনেকে কুনজরেও দেখতো তাকে। ওর নাম ছিল মিলি। তুই যে মন্দিরটা দেখেছিস ওটায় তখন পুজো হতো, পুরনো ছিল কিন্তু জাগ্রত ছিল। ওই মন্দিরের ভিতরে মা রুদ্রশ্যামার পুজো হতো। আসলে কালী মূর্তি, তবে তার রূপটা ছিল খুবই ভয়ানক এবং রুদ্র। খোলা চুল, নাক বেয়ে নেমে আসা রক্ত, মুখে তার কাটা হাত, আঙুলগুলো বিভৎসভাবে বেরিয়ে রয়েছে। সে এক ভয়ানক মূর্তি। এই মূর্তির সামনে ছিল একটা যজ্ঞকুণ্ড এবং তার সামনেই মাটিতে ফুটো ফুটো করা 2টো জায়গা ছিল। ফুটোগুলো একটা গোলাকার গণ্ডির মতন, যেন কেউ গণ্ডি করে রেখেছে। এটা কিভাবে উৎপত্তি হয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। তবে বলা হয় যখন মা অসন্তুষ্ট হতেন ওই ফুটোগুলো দিয়ে নিজে থেকেই রক্ত বেরিয়ে আসতো এবং একটা আকৃতি নিত গণ্ডির মতো। এটা নাকি বিপদের ইঙ্গিত, এইভাবেই নাকি তিনি বিপদের ইঙ্গিত দিতেন। গ্রামের সবাই বলে কাউকে কিছু ইঙ্গিত দিতে চাইলে তিনি স্বপ্নও দেখাতেন। এরপর একদিন একটু রাতের দিকে মিলিকে ধাওয়া করেন একজন মাঝবয়সী লোক। মিলি অন্ধকারে দৌড়তে দৌড়তে পৌঁছে যায় ওই মন্দিরের ভেতরে। লোকটিও সেখানে আসে। কিছু লোক আওয়াজ শুনতে পেয়ে সেদিকে ছুটে যায়, কিন্তু যেই দরজাটা তুই আজ ভেজানো দেখেছিস সেই দরজা বন্ধ করে দেয় সেই লোকটি। আর তারপর মিলির চিৎকার ভেতর থেকে ভেসে আসে। সে মায়ের পা ধরে লুটিয়ে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। সকলে ছুটে আসার আগে চরম অত্যাচার শুরু করে ওই লোকটি মিলির ওপর। প্রথমে চর, তারপর লাথি, ঘুষি, পরে ওই মন্দিরের ভেতরে এসে মিলির শরীরে প্রস্রাব পর্যন্ত করে দেয়। তারপর মূর্তির সামনে মিলিকে ওই ঠিক ফুটো ফুটো করা গণ্ডির মধ্যেই ধর্ষণ করে এবং বাইরে দরজা ভাঙার চেষ্টা করছিল তখন কয়েকজন দরজার একটা পাশের ফাটল দিয়ে এই যন্ত্রণা শুধু দেখতে পাচ্ছিল তারা, কিন্তু মানুষগুলো কিছু উপায় খুঁজে পাচ্ছিল না। এরপর মন্দিরের মায়ের হাতের খাড়াটা নিয়ে ওই খাড়া দিয়ে মিলিকে মারতেই যাবে, এমন সময় দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। নিজেকে বাঁচাতে প্রথমে সেই খাড়া দিয়ে সামনে আসা লোকজনের ঘাড়ে এবং গায়ে কোপ বসিয়ে দিতে থাকে এবং শেষে একসাথে অনেকজন চলে আসায় নিজের প্রাণের ভয়ে নিজের গলায় কোপ দেয় লোকটি। তার মাথাটা কেটে তখন পড়ে যায় নিচে। অবাক চোখে তখন সবাই দেখে ফুটো দিয়ে রক্ত বেরিয়ে এসে মিলির চারিপাশে একটা গণ্ডি করেছে। এরপর হঠাৎই সব যেন শান্ত হয়ে যায়, কিন্তু আসল ঘটনাটা ঘটে এর ঠিক 3 দিন বাদে। যখন একদিন সকালবেলা সবাই গ্রামের মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শুরু করলো, তখন একটা ভারী অদ্ভুত বিষয় জানা গেল যে আগের দিন রাত্রে সবাই স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নটা একই দেখেছে সবাই দেখেছে যে সেই লোকটি স্বপ্নে এসেছে এবং সবাইকে ইঙ্গিত দিয়েছে যে তিনি সেই দিনের ঘটনায় খুব ক্ষিপ্ত, মিলিকে সে এখান থেকে নিয়ে যাবেই। এরপরে গত 2 বছর ধরে মাঝে সাঝে এবং বিশেষ করে রাতে এই গ্রামের মধ্যেই কারোর না কারোর মধ্যে প্রবেশ করে সেই মানুষটির আত্মা, লন্ড ভণ্ড করে দেয় সব। সে তখন শান্তি পায় যখন মিলিকে সামনে দেখে এবং তার আসতে আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যায়। মন্দিরের সেই ফুটো থেকে গল গল করে রক্ত উঠে আসে। যখন গ্রামের কারোর মধ্যে সে প্রবেশ করে তখন সে নিজেকে ক্ষত বিক্ষত করে দেয় এবং যার মধ্যেই সে প্রবেশ করে তাকে ওই গণ্ডিতে নিয়ে যায়। ফলস্বরূপ সেই গণ্ডিতে আসতেই জ্বলে পুড়ে যায় সে। এক এক করে এভাবে বুড়ো থেকে বাচ্চা থেকে মেয়ে মহিলা কাউকেই রেহাই দেয়নি তার আত্মা। সে যেন সবাইকে জানিয়ে দিতে চায় যে এইভাবেই পুরো গ্রামটাকে সে শেষ করবে, যেন এক অভিশাপ হয়ে জন্মেছে সে। এরপর দিনে দিনে আরও ঘটনা ঘটতে থাকে একের পর এক। তার মধ্যে শিকার হয় আমার স্বপ্না কাকিমা। তিনি এখানে একজন নামকরা স্কুল টিচার। একদিন নাকি তিনি স্কুল শেষে বাড়ির পথে ফিরছিলেন। সেদিন আবহাওয়া ঠিক না থাকায় বিকেল থেকেই অন্ধকার করে এসেছিল, শেষে ঝমঝমিয়ে বৃষ্টিও নামে। হঠাৎই তার বাড়ি ঢোকার একটু আগেই সে দেখে
তার বাড়ির সামনে একটি বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজছে দাঁড়িয়ে। কাকিমা তাকে দেখি জিজ্ঞেস করতেই সে বলে তার বাবা কাজ দিয়ে ফিরতে দেরি করছিল, তাই সে বাড়ি দিয়ে বেরিয়ে খোঁজ করতে যাচ্ছিল। এমন সময় বৃষ্টি নেমে যায়। কাকিমা তার কথা শুনে তাকে ঘরে নিয়ে যায়। তাকে বলে বৃষ্টি না কমা অবধি সে যেন এখানেই থাকে। এরপর কাকিমা পাশের ঘরে গিয়ে নিজের ভেজা জামাকাপড় ছেড়ে ওই ঘরে ঢুকতেই দেখে সেখানে বাচ্চাটা নেই। একটু অবাক চোখে এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর তার চোখ পড়ে তার ঘরের উপরের দিকটায়। ছাউনি দেওয়া ঘরের উপরে দুটো বাঁশের ওপর ঝুলে আছে বাচ্চাটা। তার লম্বা জিভটা বেরিয়ে রয়েছে, মুখের চেহারা একেবারে বদলে গেছে। হঠাৎই এক লাফে সে মাটিতে নেমে আসে এবং একটু একটু করে কাকিমার দিকে এগিয়ে আসতে থাকে। শেষ অবধি কাকিমা বাড়ি ছেড়ে ওই বৃষ্টির মধ্যে ছুটে অন্য কারোর বাড়িতে চলে যায়। এরপরে এখানে সবাই আসলে ওই বাচ্চাটিকে আর কেউ দেখতে পায়নি। ঘটনাটা কাকিমা সবাইকে বলতেই গ্রামের মধ্যে একেবারে আগুনের মতো ছড়িয়ে যায়। কাকিমা মিলিকে খুব ভালোবাসতেন। মিলি অনেক সময় স্কুলে গিয়ে বসে থাকতো কাকিমার পড়ানো দেখতে। বাচ্চাদেরকেও দেখতো, স্কুলের শেষে তাদেরকে সাবধানে বের করে দিতে সাহায্যও করত। মিলির কথা বাচ্চারা শুনতো, ফলে বদমাইশিটা কম হতো। গ্রামবাসীরা মনে করে যে মিলি কাকিমার কাছে মানুষ হওয়ায় তাকে ভয় দেখাতে এসেছিল সেই লোকটি। সেই জন্যই তো মিলির সাথে এখন গ্রামবাসী সেভাবে মেশেই না। তবে এখানেই শেষ নয়। মিলির মামা এবং আমাদের এখানকার পুরোহিত মশাইকেও দেখা দিয়েছিল সে। দুজনেই মিলির ভালোবাসার মানুষ। মিলির মামা একদিন ভোরের দিকে পুকুরে স্নান করতে যায়। সেই সময় নাকি হঠাৎই সে মিলির গলার আওয়াজ শুনতে পায়। সে চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এদিক ওদিক তাকাতেই সে দেখল পুকুরের ওপাশে কেউ যেন জলের মধ্যে ডুবে গেল। নীলা ভেবে সে সেখানে যায় এবং তার হাত ধরে তাকে পাড়ে তুলতে গেলেই সে টের পায় যে সেটা কোনো মানুষ না, সেটা একটা বিশাল আকারের সাপ। ভয়ে পিছনে সরে আসে মিলির মামা। তারপর হঠাৎই কেউ একটা তাকে ধাক্কা দেয়। মিলির মামা নিজেকে কিছুটা সামলে নিতেই হঠাৎ আবার একটা অজানা শক্তি তাকে জোরে ধাক্কা মারে এবং সেই ধাক্কার আঘাতে সে পুকুরে গিয়ে পড়ে। আর পুকুর দিয়ে তাড়াতাড়ি উঠে আসার চেষ্টা করে মিলির মামা, কিন্তু পুকুরের জলের নিচে কেউ একটা যেন তার পা ধরে টেনে তাকে নিচের দিকে নামিয়ে দিতে থাকে। শেষ অবধি আপ্রাণ চেষ্টা করে তিনি পুকুর দিয়ে ওঠেন এবং প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে যান। আর সেই পুরোহিত, তিনি তো ভয়ে পাগলই হয়ে গেছেন। এখন স্কুলের পিছনের দিকে বটগাছের কাছে বসে থাকেন অর্ধনগ্ন অবস্থায়। উনি নাকি একবার রাতের দিকে পুজো করে তার নিজের বাড়িতে ফিরছিলেন। রাস্তায় তিনি দেখতে পান এক মাঝবয়সী মহিলাকে। তিনি খেজুরের রস বিক্রি করছিলেন। পুরোহিত তার থেকে খেজুরের রস কিনে সেখানেই বসে খান। একটা পাত্র করে মহিলা তাকে খেতে দেন। তবে প্রথমে চুমুক দিতেই তার কেমন যেন একটা অদ্ভুত স্বাদ লাগে। দ্বিতীয়বার চুমুক দিতে গিয়ে সে ছুঁড়ে ফেলে দেয় পাত্রটাকে, কারণ তার পাত্রের মধ্যে কোনো খেজুরের রস ছিল না, ছিল গাঢ় লাল রক্ত। মহিলাটি হঠাৎই অদ্ভুতভাবে হাসতে থাকে। পুরোহিত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছুটতে ছুটতে সে প্রায় বাড়ির কাছে চলে আসে। বাড়িতে ঢোকার মুখে সে দেখতে পায় একটা বিড়াল মরে পড়ে রয়েছে। তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে রয়েছে চারিপাশে, মাছিতে ভরে গেছে চারিপাশটা একেবারে। বিড়ালটার শরীর থেকে কিছু অংশ ঠুকরে খেয়েছে বোধহয় কাক। পুরোহিত তাড়াতাড়ি করে নিজের ঘরে ঢুকে যায়, তারপর স্নান করে এবং ঘরে থাকা কিছু ফল নিয়ে খেতে বসে। এবং আগের বারের মতোই এবারেও ফল খেতে গিয়ে হঠাৎই সে লক্ষ্য করে যে তার হাতে ফল নেই। তার হাতে রয়েছে একটা মৃত বিড়ালের মাথা। হ্যাঁ, সেই বিড়ালটাই, যেটা কিছুক্ষণ আগেই তিনি দেখেছিলেন। বিড়ালটার নাড়ি ভুঁড়িগুলো তার সারা হাতে জড়িয়ে রয়েছে। ঠিক এমন সময় তার ঘরের দরজাটা খুলে যায়, আর সামনে সে দেখে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। রক্তাক্ত তার মুখ, তার দু হাতে রয়েছে তেমনই একটা বেড়াল, আর সে মুখে করে দাঁতে চেপে রেখেছে ওই বেড়ালটার মাথাটা। সেটা দিয়ে ঠোঁট বেয়ে নেমে এসেছে রক্ত। এই দৃশ্য দেখার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি, এবং তারপর থেকেই তিনি পাগল হয়ে যান। মাস 6 আগে এক তান্ত্রিক বাবাকেও ডাকা হয়। সে সব কিছু শোনার পর বললেন, এই আত্মা তো এভাবে যাবে না,
ওই মেয়েকে না নিয়ে যেতেই পারে না এই আত্মা কিছুতেই। গ্রামবাসীর জন্য নিজেকে সে হত্যা করেছে, তাই তার ক্ষোভ আছে এই গ্রামের ওপর। মন্দিরের যে গণ্ডিতে যজ্ঞকুণ্ড রেখে পুজো হতো, আজ সেই গণ্ডি অপবিত্র হয়েছে। শেষ হয়ে যাবে ওই গণ্ডিতে যে পা রাখবে। উপায় একটাই, যদি তার আত্মাকে কোনোভাবে এই গণ্ডিতে আনা যায় এবং তাকে আকৃষ্ট করে রাখা যায় কিছুক্ষণের জন্য, তবে সেই সময়টুকুতে আমি কিছু তন্ত্রক্রিয়া করব। তবে যা করার সেটা পূর্ণিমার রাতেই করতে হবে, তবেই হয়তো সব কিছু ঠিক হতে পারে। কারণ পূর্ণিমার রাতেই সে তার পুরো শক্তি অর্জন করে তার কাজ করতে চাইবে। সামনের পূর্ণিমাতে তান্ত্রিক আবারও চেষ্টা করবে ওই মেয়েকে বাঁচানোর। জানি না কি হবে, তার পরিকল্পনা শেষে গিয়ে আটকে যাচ্ছে। সেই আত্মাকে গণ্ডির মধ্যে কিছুতেই আনতে সক্ষম হচ্ছেন না ওই তান্ত্রিক বাবা। এই পরিকল্পনা আবার কবে হবে? আর মেয়েটা এখন কোথায়? আগামী পরশুই তো পূর্ণিমা আছে, কিন্তু কি লাভ বলতো? কোনো কিছুতেই যে কিছু হচ্ছে না। মেয়েটার জীবনটা অর্ধেক তো শেষ হয়ে গেছিল, এখন আরও শেষ হয়ে গেল। মিলিরা তো এখন এই বাড়ির সামনে থাকে না, ওকে পিছনের মাঠের পাশে ওই যে একটা পুকুর আছে তার ওপারে একটা বাড়ি আছে, সেখানে রাখা হয়। ওখানে অনেক গ্রামের মানুষ একসাথে থাকে যাতে কোনো অসুবিধা না হয়। ওই জায়গাটায় তান্ত্রিক মন্ত্র পড়ে চারিদিকে একটা গণ্ডি বদ্ধ করে দিয়েছে, সেই কারণেই বাড়ির ভেতরে কিছুটা নিস্তার পাওয়া যায়। আচ্ছা, তাকে কি একবার দেখতে পাওয়া যাবে? যাওয়া তো যাবে, তবে এখানে গ্রামের যা হাল তাতে অনেকে ওকে অপায়া বলে। এমনিতে অনেকেই ওর কাছে ভয়ে যেতে চায় না, আবার অনেকে নষ্ট মেয়ে ভেবে যায় না। আমি যাব, আমাকে নিয়ে চল। কথা মতো আমি মিলির কাছে গেলাম। বাড়ির সামনে যেতেই বড় করে আঁকা গণ্ডিটা লক্ষ্য করলাম। বাবলুর কাছ থেকে আসতে আসতে শুনেছিলাম, কেউ যদি অপবিত্র হয় বা কারোর শরীরে ওই শয়তানি আত্মা প্রবেশ করে, তাহলে সে ওই গণ্ডি বেরিয়ে ঘরে আসতে পারবে না। আমরা একসময় ঘরে প্রবেশ করলাম, দেখলাম বাবলু একটা লোকের সাথে কথা বলছিল। পরে জানলাম ওটাই মিলির মামা। ঘরে ঢুকে দেখি মিলি বসে চুল আঁচড়াচ্ছে। লম্বা বড় তার চুল, খোলা চুল। তাকে প্রথমবার দেখেই আমার মনটা নড়ে উঠেছিল। সত্যি কি অপরূপ সুন্দর দেখতে মেয়েটি, কিন্তু মুখে তার ক্লান্তি, চিন্তা এবং হেরে যাওয়ার মতো একটা ছাপ স্পষ্ট। তার জীবনটা যেন উথাল পাতাল হয়ে গেছে, সে যেন কোনো এক রাস্তায় হারিয়ে গেছে। আমরা দেখা করে বাড়ি আসার সময় অনেক কিছু নিয়ে ভাবলাম। আমরা আলোচনা করতে করতে আসলাম যে একটা নিষ্পাপ মেয়ে, যার নিজের কোনো দোষ নেই, যার পেছনে গ্রামবাসীরা পড়েছিল এবং তাদের মধ্যেই কেউ একজন তার জীবনটাকে নষ্ট করে দিল। আর আজ সেই কারণে সেই অপায়া, সে নষ্ট মেয়ে বলে সমাজের কাছে পরিচয় পেল। সে সমাজের সামনে মুখ দেখাতে পারছে না, এতে তার কিসের দোষ? এই সমস্ত 7-5 কথা ভাবতে ভাবতে হঠাৎই মাথায় খেলে গেল একটা ফন্দি। আমি বাবলুকে বললাম, আমাকে তান্ত্রিকের সাথে একবার দেখা করতে নিয়ে যেতে পারবি? বাবলু রাজি হয়ে গেল। সেদিন সন্ধ্যের দিকে গিয়ে তান্ত্রিকের সাথে কথা বললাম। পরের দিন ঘুরতে ঘুরতে আবারও জানি না কেন আমি মিলির কাছে চলে গেলাম। দেখলাম ঘর দিয়ে বেরিয়ে এসে সে নিজের চুল আঁচড়াচ্ছে মাথার। গণ্ডির মধ্যেই সে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। আমি তার কাছে গেলাম। আমার দিকে সে না তাকিয়ে আস্তে গলায় বলল, আপনি এখানে কেন? না না, এমনি দেখা করতে এলাম। আমার সাথে? আমার সাথে তো কেউ দেখা করতে আসতে চায় না। সবার কাছে আমি পাপী, আমি হয়তো বোঝা, আমি অপয়া। আপনিও চলে যান। আমি মনে মনে ভাবলাম, যে পাপী তাকে কেউ পাপী বলতে পারছে না, কারণ সে বেঁচে নেই। অথচ বেঁচে থাকলে কত না কিছু সহ্য করে যেতে হয় এই মেয়েটির মতো। মিলি আমাকে বলল,
আমার আর কি, আমি তো থাকবো কিনা বেঁচে তারই ঠিক নেই। বলুক যে যা বলে। ওই আত্মার জন্য মরণ হবে কিনা তা জানি না, তবে এদের কথা শুনে বেঁচে থাকা দায়। আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি কিছু হতে দেব না। তাই? কেন? কে হই আপনার আমি? জানি না কে হন, তবে কোনো সম্পর্ক তো আছেই, তাই আমি এই সময় এখানে। এখন যান, অন্যরা দেখলে ভালো হবে না। এমনিও কথা শোনায়, আপনাকেও শুনতে হবে অনেক কথা। ঠিক আছে, আমি এখন আসি, সাবধানে থাকবেন কেমন? এর 2 দিন পর যথাযথ নিয়ম কানুন মেনে শুরু হলো যজ্ঞ। পূর্ণিমাতে পূর্ণ চাঁদ আকাশে, তবে সেটাও যেন কিছুটা লালচে। পুরো গ্রামবাসীকে সেদিন ঘরের ভেতর থাকতে বলা হলো। মিলিকে একা ছাড়া হয় মন্দিরের পিছনের ফাঁকা জায়গায়। মন্দিরের ভিতরে চলছে যজ্ঞ। সেখানে মিলির মামা, বাবলু, আমি এবং ওই তান্ত্রিক বাবা রয়েছেন। তান্ত্রিকের পরিকল্পনা অনুসারে গণ্ডির বাইরে এখন মিলি এবং একা। এই সুযোগ তো হাতছাড়া করবে না সেই আত্মা। আসবে মিলির সামনে, মিলি তাকে এখানে নিয়ে আসবে, আর তারপরে কোনোভাবে তাকে এই গণ্ডির মধ্যে একবার আনতে পারলেই কাজ হয়ে যাবে। প্রায় 1.25 ঘন্টা যাগযজ্ঞ চলার পর হঠাৎ বাতাসের বেগটা যেন বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎই তারপর প্রকট হয় একটা কম বয়সী ছেলে। একে দেখেছি এই গ্রামেই, তবে সে কি এখন মানব অবস্থাতে আছে? সে মিলির সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ দুটো হলুদ, তার মধ্যে লাল 2 মণি ঠিকরে বেরিয়ে আসছে। ক্রমাগত বেরিয়ে আসা জিভটা স্বাভাবিকের তুলনায় অনেকটা লম্বা এবং সেটা লক লক করছে। মাঝে মধ্যেই জিভটা দিয়ে ঠোঁট চেটে নিচ্ছে মিলিকে দেখে। মিলিকে দেখতে আজ আরো অপূর্ব দেখাচ্ছে। তাকে বলা হয়েছিল সাজতে। আমরা সবাই পরিকল্পনা অনুযায়ী সরে গিয়ে যে যার নিজের জায়গায় চলে এলাম। মিলি ধীরে ধীরে তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করল, তাকে কাছে ডেকে নিল। ধীরে ধীরে মন্দিরের কাছে নিয়ে আসে ছেলেটিকে। তবে মন্দিরের ঠিক সামনে যাওয়ার পর সে আর এগোয় না। ঠিক এই সময় তান্ত্রিক কিছু একটা আগুনে ছুড়তেই ভীষণ ধোঁয়ার সৃষ্টি হয়, আর সেই ধোঁয়াটা কয়েক সেকেন্ডের জন্যই থাকে। তারপরে মিলিকে দেখা যায় সেই গণ্ডিতে দাঁড়িয়ে। ছেলেটা তার ঠিক পিছন দিকে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে নীলি নিজের শরীর থেকে একটু একটু করে বস্ত্র খুলতে থাকে। লোভে লালসাতে সংকোচ না করে ছেলেটিও এগিয়ে আসে, আর মিলি আওয়াজ দেয়, এসো, আমার কাছে এসো, আরো কাছে এসো। মিলির শরীর থেকে কিছুটা আরো বস্ত্র খুলে মাটিতে পড়ে যায়। মিলি আবারও বলে ওঠে, এসো, আমাকে জড়িয়ে ধরো, দূরে দাঁড়িয়ে কেন? জিভ লক লক করতে করতে নিজের জামাটা খুলে দেয় ছেলেটা। জড়িয়ে ধরার জন্য অজান্তেই গণ্ডির মধ্যে এসে পড়ে এবং জড়িয়ে ধরে মিলিকে। গণ্ডির ভিতরে আসতেই ফুটোগুলো দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে, আর তৈরি হয়ে যায় একটা বৃত্ত। এরপর তান্ত্রিক শুরু করে দেয় তার যজ্ঞ। আশেপাশের আবহাওয়া দেখে মনে হচ্ছিল যেন মা রুদ্রশ্যামাও এই শয়তানের শেষ চেয়ে হাতে হাত মিলিয়েছে। পরিকল্পনায় এবারে কোনো ভুল হয়নি। এরপরে সেদিনের নিজের গলায় কোপ বসানোর পর কেটে যাওয়া মুন্ডুটা ওই গণ্ডির মধ্যে রেখে সমস্ত কিছু সম্পন্ন করা হয়। ছেলেটি অর্থাৎ আত্মাটির মুখের পরিবর্তন লক্ষ্য করা যায় ধীরে ধীরে। সেই প্রেত আত্মা বুঝতে পারে তাকে এখানে ঠকানো হয়েছে। এই মুহূর্তে যে মিলিকে জড়িয়ে রয়েছে সে তো মিলি নয়, সে তো একটা পুতুল। হ্যাঁ, সেদিন মিলিকে দেখে আসার সময় রাস্তায় ভাবনাগুলো
আমার মনে এই ফন্দির জন্ম দিয়েছিল। আত্মা সবসময় জুড়ে থাকে কোনো ঘটনার সাথে, কোনো সময়ের সাথে, তার মানসিক অবস্থায় জড়িয়ে থাকে। আর আত্মাদের মধ্যে কোনো যুক্তিগত ভাব জড়িয়ে থাকার সম্ভাবনা থাকে না। তাই ভেবে ফেললাম যে যদি মিলির রূপের লোভ দেখিয়ে মন্দিরের কাছে তাকে আনা যায় এবং আরও কিছুটা আকৃষ্ট করা যায়, তাহলে ওই গণ্ডির মধ্যে আত্মাকে আনা সম্ভব হবে। কিন্তু মিলি তার বস্ত্র খুলে আকৃষ্ট করবে, সেটা তো আর হয় না। তাই ওই দৃশ্যটা মিথ্যেভাবে সাজাতে হবে। ওখানে একটা পুতুল দাঁড় করিয়ে দিতে হবে এবং একই শাড়ি পরিয়ে পিছন দিকে ঘুরিয়ে বসিয়ে রাখতে হবে। উঁচের বসে আত্মা অন্তত কিছু সেকেন্ডের জন্য বুঝতে পারবে না। আর তাই সেই সময় পরিকল্পনা অনুসারে কিছুক্ষণের দৃষ্টি সরানোর জন্য ধোঁয়ার প্রয়োগ করা হবে। সেই সময় আসল মিলিকে সরিয়ে গণ্ডির ভেতর রেখে দেওয়া হয় নকল মিলিকে। আর তাছাড়াও বাবলুর থেকে শোনা কথাগুলোর মধ্যে একটা ব্যাপার বুঝেছিলাম যে শুধুই কি নীলার জন্য আত্মাটা আসতে পেরেছিল এত সহজে? কিছু না কিছু তো জড়িয়ে আছে। মনে পড়ে যায় তার সেই কাটা মুন্ডুটার কথা। সেটার জন্যই তো সে বারবার ফিরে আসে। সেটাকে নষ্ট করতে হবে। শেষ অবধি তার মুন্ডুটা নষ্ট করা গেল এবং সাথে সাথে গণ্ডিতে থাকা আত্মা সেও জ্বলে পুড়ে ছাই হয়ে গেল যজ্ঞের আগুনে চিরকালের জন্য। এরপর আকাশের চাঁদ যেন আরো বেশি করে চমকাতে শুরু করলো। ঝোড়ো হাওয়া তখন বন্ধ। গ্রামবাসীরা শান্তিতে এবার থেকে থাকতে পারবে। আমিও মনে মনে বেশ খুশি হলাম। শেষ হলো এক অভিশাপের। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল আমার বাবলুর চিৎকারে। এই অবনী, ওঠ! আরে আমার সাথে এসে দেখ কি কাণ্ড হয়েছে। আমি চমকে উঠে বাবলুর সাথে বেরিয়ে পড়লাম। দেখলাম সে আমায় মন্দিরে নিয়ে গেল। সেখানে ভিড় জমেছে। সামনে যেতেই দেখি সেই মিলি ওই গণ্ডির ওপর বসে পুজো করছে মা রুদ্রশ্যামার। গণ্ডির চারিপাশের ফুটোগুলোর মধ্যে দিয়ে আজকে রক্ত না বেরিয়ে এসেছে অনেক ফুল। মনটা জুড়িয়ে গেল এই দৃশ্যটা দেখে। সবাই আমরা বসে হাত জোর করে প্রণাম করতে লাগলাম। আর জোর গলায় বললাম, কখনো কখনো মানুষের কি চাই সেটাকে আমরা প্রাধান্য দিই না। তার ছোট ছোট চাওয়াগুলোকে না বুঝে বিরাট ঝামেলা করি। সেই জিনিসগুলোকে বোঝা গেলে হয়তো সমস্যা ঠিক করতে সুবিধা হয়। এখানে ওই আত্মার দরকার ছিল না মিলিকে, কারণ সে তো মিলিকে ভালোবাসেনি। তার দরকার ছিল মিলির শরীর, মিলির রূপ, যার পিছনে সে ছুটেছিল এবং তাকে প্রাণ দিতে হয়েছিল। মিলির মধ্যে দিয়ে মিলির আত্মাকে সে ছিনিয়ে নিতে চেয়েছিল মিলির শরীরে দখল নিতে। দরকার পড়লে সে মিলির মৃতদেহ নিয়ে খুশি থাকত। এটা বুঝেই আমি মিলির রূপ, সৌন্দর্য এবং শরীর দিয়েই তাকে তার জালে ফাঁসিয়ে দিই এবং পবিত্র গণ্ডিতে এনে তাকে শেষ করে এবং তার মাথা সমেত সমস্ত কিছু নষ্ট করে দিই। আর এরপর থেকেই ওই গণ্ডিটা আবার পবিত্র হয়ে ওঠে। এবার থেকে ওই গণ্ডির মধ্যে কেউ থাকলে কারোর ক্ষমতা নেই কোনো বাজে কাজ করার। জয় মা রুদ্রশ্যামার জয়। গল্পটা এই অবধি বলে শেষ করতেই একজন বলে উঠল, আচ্ছা অবনী দাদু, ওই মেয়েটার তারপরে কি হলো? আপনার সাথে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, সব সময় দেখা হয়, কারণ সে তোদের দিদিমা, আমার স্ত্রী রুদ্রশ্যামা, যাকে হয়তো আবার জীবন ফিরিয়ে দিয়েছে। তার নাম শ্যামা ছাড়া আর ভালো কি হতে পারে? তাই বিয়ে করে ফিরে এসে শ্যামা নামেই পরিচয় পায় আমার স্ত্রী। গ্রামের কেউ বিয়ে করতো কিনা জানি না, তবে ইচ্ছে তো ছিল না কারণ। আশেপাশের গ্রামের সবাই তার ব্যাপারটা জানত। সারা জীবন কুমারী হয়েই থেকে যেত। আমিও বিয়ে করিনি, ভাবছিলাম তখন বিয়ে করব। জানি না কেন খুব ভালো লেগে গেছিল আমার মিলিকে। ভগবান হয়তো এভাবেই মানুষের জীবনকে এক ঘটনাকে জন্ম দিতে গিয়ে অন্য ঘটনার জন্ম দিয়ে দেন।
আর মিলিরও কোনো আপত্তি ছিল না। তার মামা আমাকে তো রীতিমতন খুবই ভালোবেসে ফেলেছিলেন, এবং গ্রামবাসীরাও। ওই গ্রামেও গেছি অনেকবার। তারপরে বাবলুও বিয়ে করেছে এখন। আজও গেলে আমরা ওই শ্যামা মায়ের মন্দিরে পুজো করি। আজও ওই মন্দিরে আমার স্ত্রী মানে শ্যামা গেলে একটা আলাদাই উজ্জ্বলতা খুঁজে পায় মন্দির এবং গ্রামবাসীরা। এখন সুন্দর করে তৈরি হচ্ছে আবার সেই মন্দির। ভগবান সবসময় আমাদের চারপাশে থেকে ইঙ্গিত দেয় ভালো এবং খারাপে, তবে জীবনের লড়াইয়ে এসে সে জিতিয়ে দেয় না, সে পথ দেখায়। ভয় পেয়েই হোক কিংবা বুকে সাহস রেখেই হোক, ঠান্ডা মাথায় কিংবা প্রতিবাদ করেই হোক, নিজেকেই এগিয়ে আসতে হয়। আমি শ্যামাকে পেয়ে মনে করি যেন ঘরে সেই মা রুদ্র শ্যামাকেই পেয়েছি। জয় মা রুদ্র শ্যামা। শুনলেন গণ্ডি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের গল্পের এই লেখক সূর্য শর্মা গল্পের শেষে জানিয়েছেন, আমার দাদু মানে অবনী দাদু একটি ডায়েরিতে এই ঘটনার উল্লেখ করেছেন, তাই আমার দাদুর লেখা ডায়েরিতে এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আমার দাদুর অভিজ্ঞতাতে আরও অনেক ঘটনা আছে, যদি আপনারা কখনো শুনতে চান তাহলে অবশ্যই শোনাবো। কারণ ঠাকুমার ঝুলির মতোই দাদুর ঝুলিতেও অনেক অভিজ্ঞতা রয়েছে। আজ পর্যন্ত এই ডায়েরির সমস্ত অভিজ্ঞতাগুলো চাপা ছিল, তবে এই ঘটনাকে একদিন না একদিন সবার মাঝে উঠে আসতেই হতো। তাই হয়তো এই ঘটনাকে জন্ম দেওয়ার জন্য আমাদের সকলের আজকের এই প্রচেষ্টা। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আসছি আবার একটি নতুন রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। যদি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী এপিসোডের নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।